রহস্যময় ভৌতিক গল্পের খোঁজে। প্রিয় শ্রোতা, ভয়ানকের নতুন একটি রহস্যময় ঘটনায় আপনাকে স্বাগতম। আজকের ঘটনাটি অনেকটা বড় হওয়ার কারণে এটিকে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের মাঝে করার চেষ্টা করবে ভয়ানক। তাহলে চলুন আজকের গল্পে চলে যাই। আজকের গল্প পিশাচ ডায়েরি, কলমে নীল। রাত এখন প্রায় 11টা বাজে। নিজের বাড়ির উঠানে একা একা বসে আছে। আজ একটা ভূতের গল্পের বই। বাড়িতে একা রয়েছে, তার উপরে আবার পূর্ণিমার রাত, আবার চারিদিকে হালকা হালকা বাতাস বয়ে চলছিল। এরকম পরিবেশে ভূতের গল্পের বই পড়া যে কি মজার, তা শুধু যারাই পরিবেশে বই পড়ে তারাই বলতে পারবে। আমার বাড়িটা গ্রামের অনেক ভেতরে অবস্থিত, তাই বেশ নির্জন একটা বাড়ি। আশেপাশে অন্য কোনো আর বাড়ি নেই। আমার বাড়ি থেকে একটু দূরেই শুধু পরিত্যক্ত একটা বাংলো আছে। বাংলোটার নাম হরিনাথ বাংলো। বাংলোটা দেখতে বেশ সুন্দর, যদিও এখানে এখন কেউ থাকে না। আমার জন্মের 3 মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবা মারা যায়, আর আমার জন্মের সাথে সাথেই মারা যায় আমার মা। এরপর থেকে আমাকে আমার বড় ভাই লালন পালন করে। কিন্তু আমার যখন 17 বছর বয়স, তখন এক রাতে নৌকা ডুবিতে আমার সেই বড় ভাইও মারা যায়। পুরো পৃথিবীতে আমি একা হয়ে যাই। ঠিক সেই সময় থেকে এখন পর্যন্ত আমার দেখাশোনা করেন রহিম চাচা। রহিম চাচা আমার রক্তের সম্পর্কে কেউ না, তবে আমাদের বাড়ির টুকটাক কাজ করতো সে ছোট থেকেই। আমার বাবা এবং বড় ভাইয়ের খুবই বিশ্বস্ত লোক তিনি। রহিম চাচা আমাকে তার সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছে। রহিম চাচা আমারও খুবই বিশ্বস্ত। এরপর আমার যখন 27 বছর বয়স, তখন রেহেনা আক্তার নামে একটি মেয়ের সাথে আমার বিয়ে হয়। এরপর থেকে আমার জীবন খুব ভালোভাবেই চলছিল। আমার যখন 35 বছর বয়স, তখন আমার একটা 5 বছরের ছেলে ছিল। তার নাম ছিল রাফি। এক রাতে আমি, রেহানা আর রাফি গাড়ি করে এক দাওয়াত থেকে ফিরছিলাম। হঠাৎ একটি ট্রাক এসে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি কোনোভাবে সেই দুর্ঘটনায় বেঁচে যাই, কিন্তু রাফি আর রেহানাকে কোনোভাবেই বাঁচাতে পারিনি। এরপর থেকে আমার আর কেউই রইল না। সব ছেড়ে এই বাড়িতে চলে আসলাম। তবে একটা কারণ আছে এই বাড়িতে আসার। এই বাড়ির উঠানের পাশে আমার পরিবারের 5 জনের কবর রয়েছে। পাশে আরেকটি কবরের জায়গাও রাখা আছে। আমার ইচ্ছা ওই কবরটা আমারই হবে। সব চিন্তা বাদ দিয়ে বইটার দিকে আবার মনোযোগ হলাম। খুব মনোযোগ দিয়ে বইটা পড়ছিলাম। হঠাৎ আমার মনোযোগটা নষ্ট করে দিল একটা তাজা গোলাপের গন্ধ। আমি বেশ অবাক হলাম। এত রাতে এখানে গোলাপের গন্ধ আসলো কিভাবে? আমার বাড়িতে তো আমি একাই রয়েছি, আর পুরো বাড়িতে কোনো গোলাপের পারফিউমও নেই। আর গোলাপ গাছ, আমাদের গ্রাম তো দূর, আশেপাশে 14 গ্রামের ভিতরেও কোনো গোলাপ গাছ নেই। হঠাৎ গোলাপের গন্ধে আমি বেশ অবাক হলাম। আর আমার সেই অবাককে আরো অবাক করে দিয়ে আমার সামনে এসে হাজির হলো রহিম চাচা। আমি রহিম চাচাকে দেখে খুব অবাক হলাম। চাচার তো এখন তার গ্রামে থাকার কথা, সে এখানে কি করছে? আমি অবাক হয়ে রহিম চাচাকে প্রশ্ন করলাম, রহিম চাচা, তুমি এত রাতে, তোমার না মা মারা গেছে? তোমার তো এখন গ্রামে থাকার কথা। রহিম চাচা উত্তর দিলেন, তার মায়ের দাফন সকালেই দেওয়া হয়ে গিয়েছিল। আমাকে ছাড়া তার মনটা কেমন করতেছিল, তাই দাফন শেষ করে চলে এসেছে। এরপর আমি বললাম, তা যা বলেছ, তোমাকে ছাড়া আমারও খুব একা লাগছিল। এসে যখন পড়েছ
যাও, ঘরে যাও, গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে আবার কথা হবে। এরপর রহিম চাচা আমাকে বললেন, বাবু আচ্ছা, একটা কথা কইতে চাইছিলাম আপনাকে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা, বলো। আসলে বাবু, আমি ট্রেনে কইরা এইখানে আসতেছিলাম। ট্রেন যখন প্রায় এই স্টেশনে আইসা পৌঁছাইল, তখন আমার লগে একটা মাইয়াও ট্রেন থেকে নামছিল। মাইয়াটা আমার একটা ডায়েরি দিয়ে কইল যে ডায়েরিটা একটু ধরতে, সে একটু পরেই আইসা নিয়ে যাইব। এরপর মাইয়াটা পাশের একটা জঙ্গলে চলে গেল। আমি ভাবলাম হয়তো কোনো টয়লেটে গেছে, তাই 1 ঘন্টা ধইরা সেইখানে মাইয়াটার লইগা দাঁড়াইয়াছিলাম, কিন্তু জঙ্গল থেকে আর কেহই বাইরে হইয়া আসলো না। এরপর আমি জঙ্গলে গেলাম, খুঁজলাম, কিন্তু কাউরি আমি ওইখানে খুঁজে পাইলাম না। এরপর কিছু না বুঝা ডায়েরিটা লগে কইরা লইয়া আইলাম। আমি তো মূর্খ মানুষ, কি লেখা আছে পড়তে পারি না, তাই ডায়েরিটা আপনিই রাখেন। এরপর রহিম চাচা তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে আমাকে দিলেন। ডায়েরিটা দেখে বুঝতে পারলাম যে ডায়েরিটা খুব পুরাতন। এই ডায়েরিটা হয়তো কারো ব্যক্তিগত কথা লেখার ডায়েরি। কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ডায়েরি পড়া উচিত হবে না, তাই ডায়েরিটা রহিম চাচার কাছ থেকে নিয়ে উঠানের পাশে থাকা টেবিলে রাখলাম। রহিম চাচাকে বললাম, আচ্ছা, পরে পরে নেব আমি। এরপর রহিম চাচা আমার জন্য চা বানাতে বাড়ির ভেতরে গেলেন। রহিম চাচা এত দ্রুত গ্রাম থেকে চলে আসায় মনে মনে বেশ খুশি হলাম। আসলে তাকে ছাড়া আমি খুব একা থাকতে পারি না। এবার আবার উঠানে চেয়ারে বসে সেই ভূতের গল্পের বই পড়তে শুরু করি। সেই ডায়েরিটা আমার থেকে বেশ কিছুটা দূরে টেবিলেই পড়েছিল। ডায়েরিটা সম্পর্কে এতটাও আগ্রহ ছিল না আমার। আমি টানা 1 ঘন্টা মনোযোগ দিয়ে সে বইটাই পড়তে থাকলাম। হঠাৎ মনে পড়ে গেল, আরে রহিম চাচা তো সে কখন গেল চা বানাতে? তার তো এতক্ষণে আমার জন্য চা নিয়ে আসার কথা। তাহলে কি রহিম চাচা চা বানানোর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে? অবশ্য রহিম চাচা তো ভুলে যাওয়ার মানুষ না। ব্যাপারটা আমার কাছে বেশ খটকা লাগলো। তাই বইটা টেবিলে রেখে রহিম চাচাকে খুঁজতে বাড়ির ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়ির ভেতরে কোথাও রহিম চাচাকে আমি পেলাম না। এরপর পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও রহিম চাচাকে না পেয়ে আমি খুব অবাক হলাম। রহিম চাচা কি উদয় হয়ে গেল নাকি? অবশেষে তাকে খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে মোবাইলটা বের করে তাকে কল দিলাম। কিছুক্ষণ কল বাজার পরেই রহিম চাচা কলটা ধরলেন। রহিম চাচা কলটা ধরতেই খুব গভীর আর কিছুটা রাগান্বিত কণ্ঠে আমি তাকে বললাম, রহিম চাচা, চা বানাতে গিয়ে কি তুমি উদাও হয়ে গেলে নাকি? কোথায় তুমি এখন? এরপর রহিম চাচা আমাকে যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। তিনি বললেন, সে চা বানাবে কেমন করে? সে নাকি এখন তার বাড়িতে ঘুমিয়ে আছে। সে আমাকে বলল, আপনি কি ঘুমের তালে আমারে কল দিলেন নাকি? আমি তো এখন আমার গ্রামের বাড়িতেই আছি। আপনারা তো কইয়াই আসলাম যে মা মারা গেছে, তা আসতে 3-4 দিনের বেশি সময় লাগবে। আমি অবাক হয়ে রহিম চাচাকে বললাম, তুমি কি সত্যি আজ গ্রাম থেকে ট্রেনে করে আসোনি? কি বলেন বাবু? আজকাল সকালেই মারে দাফন দিলাম। এইখানে এখন মেলা কাম, তাই আরো 2 দিন থাকা লাগবে। আর আমি ট্রেনে করে আসবো কেন? আমি তো বাসে যাতায়াত করি। আপনার কি হয়েছে বাবু? আমি কি তাড়াতাড়ি চলে আসবো? আরে না, কিছু হয়নি। তুমি গ্রামের কাজ শেষ করে ধীরে সুস্থে আসো। হয়তো বই পড়ার নেশায় ভুল কিছু দেখেছে। আচ্ছা, ঘুমাও, তুমি চিন্তা করো না।
এই বলে কলটা আমি কেটে দিলাম। রহিম চাচাকে তো বেশ চিন্তা করতে না করে দিলাম, কিন্তু আমি খুব চিন্তায় পড়ে যাই। রহিম চাচা যদি না এসে থাকে, তাহলে একটু আগে আমি যাকে দেখলাম, যার সাথে কথা বললাম, সে কে ছিল? আর আসলেই তো রহিম চাচা তো ট্রেনে করে যাতায়াত করেন না, তিনি সবসময় বাসে করে যাতায়াত করেন। তাহলে কি একটু আগে রহিম চাচা আমার কাছে এসেছিল, এটা শুধুমাত্র আমার কল্পনা ছিল? এরপর গভীর ভারে বাবির উঠানে গেলাম। সেখানে গিয়ে টেবিলের দিক তাকিয়ে যা দেখলাম, আমি পুরো ভয় পেয়ে গেলাম। টেবিলে এখন সে ডায়েরিটা পড়ে আছে, যেটা কিছুক্ষণ আগে রহিম চাচা আমাকে দিয়েছিল। রহিম চাচা যদি নাই আসে, তাহলে এই ডায়েরিটা আমার কাছে এলো কিভাবে? ব্যাপারটা যদি আমার কল্পনা হতো, তাহলে তো এখানে ডায়েরিতে থাকার কথা না। আর রহিম চাচাও মজা করার মানুষ হয়। বুঝলাম, এই সকল রহস্যের সমাধান এই ডায়েরির ভেতরেই রয়েছে। এরপর ডায়েরিটা টেবিল থেকে নিয়ে পড়ার জন্য আমি চেয়ারে গিয়ে বসলাম। ডায়েরিটা খুলতে দেখলাম যা ভেবেছিলাম তাই। এটা একটি ব্যক্তিগত ডায়েরি। ডায়েরিটা বেশ পুরাতন ছিল। ডায়েরিটা পুরোটাই বাংলা ভাষায় লেখা। ডায়েরির শুরুতেই যে লিখেছে তার নাম সানজিদা আফজাল মৃষি। এরপর পুরো ডায়েরিটা পড়া শুরু করলাম। আমার নাম সানজিদা। আমার জন্ম হয় বাংলাদেশে। আমার যখন 13 বছর বয়স ছিল, তখন আমার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে আমার মামা মামি আমাকে বড় করে তোলে। আমি 18 বছর বয়স পর্যন্ত বাংলাদেশেই ছিলাম। এরপর আশিকুর রহমান নামের একজন ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমি আসিফের সাথে আমেরিকায় চলে আসি। আসিফ আমেরিকায় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। আমরা খুব ভালোভাবে সেখানে বসবাস করতে থাকি। আসিফও অনেক ভালো একটা ছেলে। সেও আমার মতো অনাথ। আমি ছাড়া পৃথিবীতে তার আপন আর কেউ ছিল না, তাই সে আমায় অনেক ভালোবাসতো। যদিও সে দেশের বাইরে ছিল, তাও সে বাংলাদেশকে অনেক ভালোবাসতো। সে চাইতো এই দেশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে। আমার একটি মেয়ে হয়েছিল, তার নাম ছিল রাত্রি। রাত্রির এখন বয়স 5 বছর। সেবার আসিফের সফটওয়্যার কোম্পানি থেকে হঠাৎ আসিফকে 1 মাসের ছুটি দেওয়া হয়। আসিফ ছুটি পেয়ে আমাদের জন্য 3টা পাসপোর্ট করে নিয়ে আসে বাংলাদেশে যাওয়ার জন্য। আমরা বেশ অবাক হলাম। আসিফ আমাকে বলল, আমরা এই ছুটিতে বাংলাদেশে যাব ঘুরতে, সেইখানে আমরা ছুটি কাটাবো। আমি আর আমার মেয়ে রাত্রি দুজনেই বেশ খুশি হলাম। এরপর আমরা বাংলাদেশে আসি। প্রথমে আমরা চট্টগ্রামের কক্সবাজার, এরপর সিলেটের সাফলং, রাঙামাটি, বান্দরবান সহ আরো অনেক সুন্দর এলাকা ঘুরে বেড়াই। আমাদের ছুটি প্রায় 1 মাস কেটে যায়। আমরা 3 জনে বাংলাদেশের প্রেমে পড়ে যাই। আমি আর রাত্রি দুজনে আসিফকে অনুরোধ করলাম যে আমরা আর আমেরিকায় ফিরে যাব না। তাই সে আর আমাদের না করলো না। আমরা সিদ্ধান্ত নিলাম বাংলাদেশেই থাকবো সবাই। এরপর আমাদের আমেরিকার সম্পদ যা ছিল সেগুলো বিক্রি করে আমরা বাংলাদেশে চলে আসি। আমরা একটি পরিত্যক্ত বাড়ি কিনে। বাড়িটা আমাদের অনেক পছন্দ হয়েছিল। আসলে বাড়িটার সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না,
কিন্তু বাড়িটার সৌন্দর্যের তুলনায় দাম ছিল খুবই কম। এর প্রধান কারণ ছিল বাড়িটা নাকি ভূতের বাড়ি। ভূতের কথা শুনে আমরা বেশ মজা পেলাম। আশেপাশের লোকজন বলতেছিল এখানে নাকি কয়েকটা পরিবার এসে থাকার চেষ্টা করেছিল, কিন্তু ভূত দেখে নাকি তারা পালিয়ে গেছে। ভূতে বিশ্বাস আমাদের কখনোই ছিল না, কিন্তু বাড়িটা যেহেতু শহর থেকে অনেক দূরে, গ্রামেরও অনেক ভেতরে নির্জন একটা জায়গায় রয়েছে, সেহেতু বাড়ির সম্পর্কে একটা কুসংস্কার ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। তাই আমরা এই কথায় কোনো কান দিলাম না। এরপর আমরা সে বাড়িতে গিয়ে উঠি। বাড়িটা আসলে অনেক বড় ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে বাড়ি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়নি, তাই পুরো বাড়িতে ময়লা দিয়ে ভরা ছিল। এরপর আমি আর আসিফ মিলে পুরো বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ি। প্রয়োজনীয় সকল আসবাবপত্র আসিফ কিনে আনে। আমরা পুরো এক সপ্তাহ ধরে পুরো বাড়ি পরিষ্কার করে গুছাতে পেরেছিলাম। কিন্তু এত পরিশ্রমের পরও আমরা অনেক খুশি ছিলাম, কারণ আমরা যে জন্য বাংলাদেশে আসি সেটা হলো দেশের প্রাকৃতিক সৌন্দর্য। আর আমাদের বাড়িটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা রূপ ছিল। চারপাশে গাছে ঘেরা একটা বাড়ি, বাড়ির উঠানেও নানান প্রজাতির গাছ। এতে সুন্দর একটা বাড়িকে মানুষ কেন যে ভূতুরে বাড়ি বলে এটাই জানা ছিল না আমাদের। আমরা খুব আনন্দের সাথে দিন কাটাতে লাগলাম সেখানে, কিন্তু আমাদের ভালো দিন আর বেশি দিন থাকলো না। এক রাতে হঠাৎ বাড়ির প্রচুর বাতাস হচ্ছিল। মনে হয়েছিল বড় কোনো ঝড় হবে। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। তাই আমি দ্রুত ঘরের জানলা আটকাতে গেলাম। জানলা আটকাতে গিয়ে যে জানলা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম আমাদের বাড়ির উঠানে একটা সাদা কাপড় পরা বৃদ্ধ বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধার দৃষ্টিতে অনেক ভয়ঙ্কর ছিল। সে যেন আমার তার চোখের ইশারায় কিছু বলতে চাইছিল, কিন্তু আমি হঠাৎ বৃদ্ধাকে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে চিৎকার করে আসিফকে ডাকতে লাগলাম। আমার চিৎকার শুনে আসিফ দ্রুত আমার কাছে এসে জানতে চাইল আমি কেন চিৎকার করেছি। আসিফকে সেই বৃদ্ধাকে দেখাতে বাইরে তাকালাম, কিন্তু যে আমি বাইরে তাকালাম দেখলাম সেখানে আর কেউ নেই। আমি আসিফকে সব খুলে বললাম। আসিফ আমাকে বলল এটা হয়তো আমার মনের ভুল ছিল। আমিও তাই এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এরপরে যখন রাতে ঘুমাতে যাব, ঠিক তখনই আমি আর আসিফ দুজনই ঘরের বাইরে থেকে একটা বৃদ্ধার কান্নার আওয়াজ পেলাম। একেই গভীর রাত, তারপর অমাবস্যার রাত ছিল। এরপর আবার নির্জন একটা বাড়িতে শুধু আমরা তিনজন। তার উপর চারিদিকে ঝড় বাতাস বইছিল। সে বৃদ্ধার কান্নার শব্দ যেন আমাদের কাছে খুব ভয়ঙ্কর লাগছিল। রাত্রি তখন ঘুমিয়ে পড়েছে, না হলে সে হয়তো আরো বেশি ভয় পেয়ে যেত। এরপর আমি আসিফকে বলি এত রাতে এখানে কোনো ভালো মানুষ আসবে না, আর আমাদের আশেপাশেও তো কোনো বাড়িও নেই, তাহলে নিশ্চয়ই খারাপ কেউ এসেছে। কিন্তু আসিফ আমার কথা শুনল না। সে বলল আরে যেই হোক না কেন, কোনো
ভূত তো আর আসবে না, হয়তো কোনো বৃদ্ধা বিপদে পড়েই এখানে এসেছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। এরপর আসিফ ধীরে ধীরে দরজাটা খুলতে যায়। আমি বেশ ভয় পেয়েই দাঁড়িয়ে আছি সেখানে। আমার চোখে শুধু ভেসে আসছিল জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে রাখা সে বৃদ্ধাটার মুখ আর তার ভয়ানক দৃষ্টি। তারপর আসিফ দরজাটা খুলে যা দেখলো, উপরের এতটুকু লেখা একটানা পড়লাম ডায়েরি থেকে। এরপরে কি হলো? আসিফ আর মেশি কাকে দেখেছিল? এই প্রশ্নটা মাথায় দিয়ে ঘুরতে লাগলো। এরপর কি ঘটেছে তা জানতে পরের পৃষ্ঠা উল্টাতে গেলাম, কিন্তু কিছুতেই পরের পৃষ্ঠা আমি উল্টাতে পারছিলাম না। আমি স্পষ্ট দেখছিলাম ডায়েরিতে আরো অনেকগুলো পৃষ্ঠা রয়েছে পড়ার জন্য, এবং সেগুলো কোনোভাবেই আঠা দিয়েও লাগানো ছিল না। কিন্তু আমি হাজার চেষ্টা করেও পৃষ্ঠাকে কিছুতেই পাল্টাতে পারছিলাম না। একই মনে থাকা প্রশ্নগুলো আমার মাথায় ঘুরে মাথাটা নষ্ট করছিল। তারপরে এত চেষ্টা করার পরেও কিছুতে পৃষ্ঠা পাল্টাতে পারছিলাম না। এর জন্য আমার মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার মাথা প্রচুর ব্যথা করতে শুরু করে। হঠাৎ আবার আমি সেই গোলাপের গন্ধ পেয়ে আঁতকে উঠলাম। গোলাপের গন্ধ! আমি সেই পিছনের দিকে তাকালাম, দেখলাম রহিম চাচা চায়ের কাপে হাত দিয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে। আমি রহিম চাচাকে দেখে হাতকে বসা থেকে দাঁড়িয়ে উঠলাম। রহিম চাচাকে দেখে তাকে বললাম, একটু আগে তো তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি না বললে তুমি গ্রামেই আছো, তাহলে এখন আবার কোথা থেকে আসলে? এরপর রহিম চাচা আমাকে বলল, হ্যাঁ বাবু, আসলে চা বানাইতে গিয়ে একটু ঘুমাইয়া গেছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে মনে পড়লো যে আপনি চা চাইতে চাইছিলেন, তাই আপনার লইয়া চা বানিয়ে নিয়ে আইছি। বন্ধুরা, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে, একটি কমেন্ট করবে, আর তোমাদের মন্তব্য আমাকে জানাবে। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই তোমরা পাবে, তাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত যেখানেই থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।